সুপ্রিয় দর্শক, আমি সিরাজুল ইসলাম আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এশিয়ান টেলিভিশনের লাইভ টক শো টেবিল টকে। আশা করি সবাই ভালো আছেন। দর্শক, ফ্যাসিবাদী সরকারের পতনের 6 মাস পর এসে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের কার্যালয় পতিত হাসিনা সরকারের দমন পীড়ন ও হত্যাকাণ্ড সম্পর্কে তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে গত জুলাই আগস্ট মাসে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার দ্বারা সংঘটিত বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, নির্বিচার গ্রেপ্তার, নির্যাতন ও অতিরিক্ত বল প্রয়োগের মতো ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের ঘটনা উঠে এসেছে। এসব ঘটনায় আওয়ামী লীগের সঙ্গে যুক্ত বিভিন্ন গোষ্ঠী, সংগঠন এবং বিভিন্ন নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থার সদস্যরা জড়িত ছিলেন বলে প্রতিবেদনে তুলে ধরা হয়েছে। এতে আরও বলা হয়েছে, তৎকালীন সরকার তার নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থা, আওয়ামী লীগ এর সহিংস গোষ্ঠী ও সংগঠনের সঙ্গে একত্র হয়ে পরিকল্পিতভাবে গুরুতর মানবাধিকার লঙ্ঘনে জড়িত ছিল, যার মধ্যে রয়েছে কয়েকশো বিচার বহির্ভূত হত্যাকাণ্ড। প্রতিবেদনের আরেকটি অংশে বলা হয়েছে, জাতিসংঘের মানবাধিকার সংগঠনের অনুমান, বিক্ষোভ চলাকালে প্রায় 1400 জন নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই মিলিটারি রাইফেল ও প্রাণঘাতী মেটাল প্যালেটস লোড করা শটগানে নিহত হয়েছে। নিহতদের মধ্যে প্রায় 12 থেকে 13% শিশু বলে জানা গেছে। এছাড়া আজকেই বহুল আলোচিত আয়নাঘর বা গোপন বন্দিশালা পরিদর্শন করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পরিদর্শন শেষে তিনি জানান, আওয়ামী লীগ সরকার সর্বক্ষেত্রে আইএমএ জাহিলিয়াতকে প্রতিষ্ঠা করে গেছে। এই আয়নাঘর তারই একটি নমুনা। এসব প্রেক্ষাপটকে সামনে রেখে আজকের টেবিল টকের বিষয়বস্তু ঠিক করেছি আমরা, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন এবং আয়নাঘর। আজকের আলোচনায় আমাদের সাথে যোগ দিচ্ছেন 3 জন সম্মানিত অতিথি। তাদের মধ্যে একজন হচ্ছেন নীলোফার চৌধুরী মণি, তিনি বিএনপির স্বনির্ভর বিষয়ক সহ সম্পাদক, সঙ্গে রয়েছেন মনিয়াপ্পা। এর পাশাপাশি রয়েছেন লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত দিদারুল আলম, ভাইস চেয়ারম্যান এবি পার্টি, এবং সাথে রয়েছেন সিনিয়র সাংবাদিক এবং জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস খান। দর্শক, পরিচয় পর্বের পর আমরা চলে যাচ্ছি সরাসরি আলোচনায়। মনিয়াপ্পা, আপনার কাছ থেকে প্রথমে শুনতে চাই। মনিয়াপ্পা, আপনি নিশ্চয়ই জানেন যে আজকে যে জাতিসংঘের রিপোর্ট প্রকাশ করা হয়েছে এবং তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি আয়নাঘর পরিদর্শন করেছেন। এখানে আমরা যে বিষয়টা বলতে চাই যে এই যে আয়নাঘর পরিদর্শন এবং যে রিপোর্ট, সে সম্পর্কে আপনি আগে থেকে কম বেশি জানেন, আজকেও জেনেছেন। এই সম্পর্কে আপনি কি বলবেন, কি অনুভূতি আপনার? আয়নাঘর দেখে কিন্তু প্রধান উপদেষ্টা বলেছে যে এটা আইএমএ জাহিলিয়াতের একটা নমুনা। আপনার অনুভূতি? ধন্যবাদ আপনাকে। যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন, আমার সহ আলোচক বৃন্দকে শুভেচ্ছা। দেখেন, এটা বলার ভাষা আসলে নাই। যখন 5ই আগস্টে এই তৎকালীন সরকার পদত্যাগ করেছে, পালিয়ে যেতে বাধ্য হয়েছে, তারপরে যে এখন নতুন সরকার হলো এবং সংস্কারগুলো ওপেন হলো, চালু হলো, তারপরে এই আয়নাঘর সম্পর্কে আমরা জানতে পারলাম। এই যে ফার্স্ট আয়নাঘর সম্পর্কে আমরা আগেই এটা নিয়ে আলোচনা করেছি যখন পতিত সরকার ছিল তখন, কিন্তু আমাদের কথা কেউ আমলে নেয় নাই। আমরা অনেকবার বলেছি, আমরা এমনও বলেছি যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডগুলো কিভাবে হয়। আমরা এটাও বলেছিলাম যে আপনার ওই যে কি বলে গ্যাস বার্নে যে পুড়িয়ে মারা, তারপরে কি বলে ইট ভাটারে পুড়িয়ে মারা, সাগরের লাশকে ডুবিয়ে মেরে ফেলা ওই বস্তার মধ্যে সিমেন্ট দিয়ে, তারপরে ইট দিয়ে, তারপরে ডুবিয়ে মেরে ফেলা, এই জিনিসগুলো আমরা বলেছি। তখন আমাদের কথা আমলে নেয় না এবং ওই সরকার তো বুঝেনি কেমন সরকার ছিল, তারা কোনো কিছু স্বীকার করে না। এবং ওই গুমঘর থেকে অনেকেও কিন্তু লাকিলি ছুটে আসতে পেরেছিল, ছাড়া পেয়েছিল। তারা পরবর্তীতে একদম চুপ হয়ে গিয়েছিল। এটা গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে তারা কেউ বাংলাদেশের যখন যে ওই সরকারকে যখন যেভাবে তাদেরকে চালিয়েছে গোয়েন্দা সংস্থা, হাতের পুতুলে ক্রিয়নক হিসেবে ব্যবহার হয়েছে। আমার পাশের ভাই আরও ভালো বলতে পারবেন, উনি তাদের একজন। তো এই যে বাংলাদেশের মানুষকে নিয়ে যে এই যে লোমহর্ষক ঘটনা, এই যে চোখ তুলে ফেলা, এই যে হাতে ঠেকিয়ে গুলি করা, পায়ে ঠেকিয়ে গুলি করা, এবং এই যে আয়নাঘরগুলোর যে প্যাটার্ন যা দেখানো হয়েছিল,
এটা আসলে বলার ভাষা নাই, দেখলেও এটা বলার ভাষা নাই। আরও সঙ্গে যদি সংযোজিত হয় এমন যে 32 নম্বর যখন ভাঙচুর হলো, যখন বুলডোজার গেল, তারপর নিচে একটা গর্ত পাওয়া গেল, সেখানে পানি জমা, এবং ওইখানে আপনার যে জুতা, স্কুল ড্রেস বা কলেজ ড্রেস এবং জুতা মেয়েদের পাওয়া গেল। এইটা কিন্তু আরও মানুষকে আরও এখানে মানে এই ঘটনাটাকে আমি কিভাবে বলবো, আমি একজন সন্তানের মা, প্রাথমিক আমার পরিচয় যেটা, তারপরে আমি রাজনীতি করি বা কিছু, আমি একজন মানুষ হিসেবে এটা সহ্য করা আমার জন্য ভীষণ দুরূহ, একজন সন্তানের মা হিসেবেও দুরূহ। কারণ যখন নিরাপদ সড়ক চাই, অথবা আপনার কোটা বিরোধী আন্দোলনে যখন আওয়ামী লীগের অফিসের হত্যাকাণ্ড নিয়ে বা অফিসের হেলমেট বাহিনী নিয়ে আমরা কথা বলেছিলাম আপনাদের সামনে, আপনারা তখন চুপ থেকেছেন, এবং যারা আমাদের সাথে সেই সরকারি তৎকালীন সরকারি দলের যারা ছিল তাদের তো গলার চাপার কাজ দিয়ে যাওয়া যায় নাই। এই যে আজকে যে জিনিসগুলো চলে আসছে, উঠে আসছে, একটা দেশের ইন্টারিম গভর্নমেন্ট চিফ, সে যখন বলছে আইএমএ জাহিলিয়ার, এটা আসলে ছাড়িয়ে গেছে। আইএমএ জাহিলিয়াতেও এমন শুনেছি যে মাটি চাপা দিয়ে মেরে ফেলতো মেয়েদেরকে, কিন্তু সবাইকে সার্টেন একটা, কিন্তু এইভাবে কিন্তু রুম করে করে মারে নাই, দিনের পর দিন কষ্ট দিয়ে। আপনার একটা মাটি চাপা দিলে 5 মিনিটে একজন মানুষ মারা যায় বা 10 মিনিটে মারা যায়, সে কষ্টটা সে 10 মিনিট 5 মিনিট সহ্য করা, আর দিনের পর দিন সহ্য করা। এই যে আমরা যে ইলেকট্রিক চেয়ারটা দেখলাম এই আপনাদের বদৌলতে, এই টেলিভিশনগুলোতে আমরা যে ইলেকট্রিক চেয়ার দেখলাম, এটা আমাদের গায়ে কাটা দেওয়ার অবস্থা, লুমগুলো সব দাঁড়িয়ে যাওয়ার অবস্থা। আমরা এরকম বাংলাদেশ কোনোদিন আশা করি নেই, এরকম অবস্থা হবে, এরকম আমাদেরকে দেখতে হবে। তো ধর্মের কল বাতাসে নড়ে, এটা যেমন যেটা সত্যি। আমরা যেটা বলতাম একটা সময় মানুষ মনে করতে কি জানি তারা বলছে, তারা বিরোধী দল, এই জন্যই কিনা, আর সরকারের এক ধরনের স্তুতিবাক্য পাঠ করার মতো কিছু মানুষ ছিল, তারা তো এটা আমলই নিত না। আর আমরা তখন যা বলেছি, এখন যা দেখা যায় সেটা কিন্তু কোনো অংশে কম না, বরং আরও বেশি। এই বেশিটা আমরা আসলে ফাইনালি আমরা বিচার চাই। এটার বিচার, পৃথিবীর সব কিছুর বিচার যদি উপেক্ষাও করেন, তা এই বিচারের উপেক্ষা করার কোনো কারণ নেই। একটা মানুষকে আপনি দিনের পর দিন অত্যাচার করেছেন, সেইখানে কে না ছিল? আপনার সমাজের বড় ব্যবসায়ী থেকে শুরু করে, আপনার বিশ্ববিদ্যালয়ের মাস্টার থেকে শুরু করে, স্কুল কলেজের টিচার থেকে শুরু করে, আপনার বিভিন্ন বেসরকারি মানুষ থেকে শুরু করে, রাজনীতিবিদ থেকে শুরু করে, কে না ছিল ওইখানে? যুবক কিশোর তরুণ তরুণী সবাই ছিল। তো এই যে মানুষের দিনের পর দিন, সাংবাদিক কাজলকে কি না করা হলো, তারপর আবার তাকে অ্যারেস্ট করা হলো, তাকে এতদিন গোপন রেখে তারপরে অ্যারেস্ট করা হলো, তারপর আমাদের আরেকটা সাংবাদিককে মেরে ফেলা হলো, তারপর আপনার আরো সাগর রুনি, এটা তো এগুলো তো আছেই, এবং 100-র উপরে প্রায় 150-র কাছাকাছি আপনার ডেট চেঞ্জ হয়েছে, কিন্তু ওটা আলোর মুখ দেখে নাই, আপনার চার্জশিটটা আলোর মুখ দেখে নাই। এই যে এখন 6 মাস চলে গেছে, আমরা কিন্তু এখন প্রত্যাশায় থাকি যে আছি যে আমরা হয়তো বা সাগর রুনির একটা বিচার আমরা হয়তো পাবো। যেমন আমরা আশা করি যে 25শে ফেব্রুয়ারি আমাদের সৈনিকদের সাথে যে আচরণটা করা হয়েছে, এই যে 58টা সৈনিক কর্মকর্তাদেরকে যে মারা হয়েছে, সেটার বিচারও আমরা আশা করি, আমরা প্রত্যেকটা বিচার আশা করি। এবং এই বিচার যদি আপনার মামলার ম্যারিটগুলো যদি ভালো না থাকে, তাহলে কিন্তু বিচার ঠিক মতো হবে না, এবং এই বিচার লেন্দি করা যাবে না। কিছু কিছু বিচার থাকে, এটা লেন্দি করার কোনো অয় নাই, কারণ এটা কোনো মানুষ করে নাই, আয়নাঘরটা কোনো মানুষ করে নাই। এটা নিয়েও কিন্তু কথা হয়েছিল। আপনি দেখেন, হোক সে জামাত, হোক সে যে দলই করুক না কেন, তারকে গোলাম আজমের ছেলেকে যে টর্চারটা করা হয়েছে বছরের পর বছর, সেটা কিন্তু আমরা কিন্তু ভালো চোখে আমরা নিতে পারি নাই। আমাদের অনেক নেতা, আমাদের যশোরের নেতা, আমাদের নরসিংদীর নেতা, অনেকগুলো নেতাকে আমরা গুম যে হয়েছে আজ পর্যন্ত আমরা পাই নাই। আমি জানি না আমাদের ইলিয়াস আলী চৌধুরী আলমদের কি অবস্থা, আমরা কেউই জানি না তার আদৌ বেঁচে আছে না মারা গেছে, শুধু শুনতে পাই। আগে এটাও শুনতাম, কেউ বলতো ওই কলকাতায় দেখে এসেছি, অমুকখানে দেখে এসেছি, মারা গেছে, এটা শুনলেও না হয় একটা স্বস্তি পেতাম যে যাই হোক একটা কিছু হয়েছে। কিন্তু যখন আমরা দায়িত্বশীল ব্যক্তিদের মুখে এরকম শুনতাম যে ওইখানে দেখে এসেছি, অমুক দেশে দেখে এসেছি, সেই দিন এসেছিল সিলেটে আমরা দেখেছি, এই জিনিসগুলো আমাদেরকে ভীষণভাবে কষ্ট দেয়, ভীষণভাবে নাড়া দেয়, একটা জাতিকে নাড়া দেয়।
সেই জায়গায় আমরা চাই আর বিচার হোক, শুধু দেখলেই হবে না, এটা যেমন সবার জন্য উন্মুক্ত করা হোক। আমি চাই না যে এই আয়না ঘরগুলো ডেস্ট্রয় হোক, এই আয়না ঘরগুলো বেঁচে থাকুক। যতদিন বাংলাদেশ না পৃথিবী বেঁচে থাকবে, বাংলাদেশ বেঁচে থাকবে, এই মানুষগুলো আয়না ঘরে দেখবে, তাকাবে, এবং এটা মিউজিয়ামের মতো করা হোক। এখানে কি ডক্টর ইউনূস সংরক্ষণের কথা বলেছেন, আমরা এ প্রসঙ্গে আরও আলোচনা শুনবো আপনার কাছ থেকে। আমরা এ পর্যায়ে লেফটেন্যান্ট কর্নেল দিদারুল আলম আপনার কাছে একটু জানতে চাই, আপনি একটা রাজনৈতিক দলের ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন, আপনি সামরিক বাহিনীতে ছিলেন, দীর্ঘ অভিজ্ঞতা আছে, পাশাপাশি আপনি নিজেও গুমের শিকার হয়েছিলেন এবং রাজনৈতিক প্রতিহিংসার শিকার তো বটেই। এই জায়গা থেকে আপনার যে তিক্ত অভিজ্ঞতা, সেটা কি একটু আমরা শুনতে পারি যদি আপনি বলতে চান? আর সাথে সাথে এই যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বা জুলাই অগাস্টের যে বিপ্লবের যে হত্যাকাণ্ডের ঘটনা, জাতিসংঘের রিপোর্ট এসছে, সে সম্পর্কে যদি আপনি বলেন। ধন্যবাদ সিরাজ ভাই। প্রথমত আমি ধন্যবাদ জানাচ্ছি নিরুপর আপাকে এবং আমাদের ইলিয়াস ভাইকে। বহুদিন পরে আপা আপনাকে দেখলাম, দেখবো বা কী বলো, 10 বছর তো জেলের ভিতরে ছিলাম। আপনাকে যে গ্ল্যামারাস লেডি দেখে গেছে আপা, আমি সরি টু সে, মানে এসে দেখেছি আপনি অনেক অনেক অভিজ্ঞ হয়ে গেছেন এখানে, বোঝা যাচ্ছে। তো আমি প্রথমে অ্যাড্রেস করি, ধন্যবাদ জানাই আপনাকে এবং এশিয়ান টিভিকে আমাদেরকে আজকে এখানে দাওয়াত করার জন্য এবং জাতীয় কিছু বিষয় এখানে উপস্থাপন করার জন্য। কোথেকে যে শুরু করবো, কোথায় শেষ করবো ঠিক জানি না, হয়তো কথাগুলো আপনাকে এখান থেকে মাঝে মধ্যে আপনাকে হেল্প করতে হবে এগুলোকে বোঝানোর জন্য। কেন আমাদেরকে এতদিন ধরে ঘুম করে ফেললো আমি ঠিক জানি না। কেন আমাদেরকে আমি তো বহুদিন ঘুমছিলাম, মাঝে মধ্যে এক জেল থেকে অন্য জেল নিয়ে যেত আর ফ্যামিলিকে জানাতো না, কদিন পরে জানানো হলো যে আমাকে অমুক জেল আছে। মানে আল্লাহর মেহেরবানি যে বেঁচে গেছে, কিছু মানুষ হয়তো জানতো ওখানে, বাট আমাদের ছোটো ভাই অনেকেই এখনও পর্যন্ত আমরা বেশ কয়েকজন সামরিক অফিসার খুঁজে পাচ্ছি না। ফ্যামিলির কান্না, কয়দিন আগে আমার বাসার মধ্যে অনেকে আসছে, কয়েকজন ফ্যামিলি আসছে, সত্যি আমি একটি মহিলার হয়ে যাচ্ছি, ইয়াং লেডিকে রেখে সে গেছে, তার স্ত্রী জানার অধিকার আছে, এখনও জানে না। আপনাদেরই ভাই, আপনাদেরই সন্তান। তো যাই হোক, ব্রিগেডিয়ার আসবি বহু বছর আমরা জানতাম না, আমি নিজে জেলের ভিতরে, সে যে কোথায় আছে সে আমরা জানি না। এর মধ্যে আমাদের আরেক ভাই প্রাক্তন এমপি ছিলেন, আমি নাম নাইবে বললাম, উনি আমাকে বলে দিয়ে, ভাই আমাকে আয়নাঘরের ভিতরে একটা সিম্পল শাস্তি দিত। বলছে কী করতো ভাই? বলছে আমি 2টা হাত এমনি করে রশিদি আটকাই আমাকে দাঁড়া করার। আমি বলছি মেম্বার অফ পার্লামেন্ট, এই হাত একটা সময় মনে হয় কেটে ফেলে দিয়ে আমি মেরে ফেলে বোধহয় ভালো ছিল, সহ্য আর হতো না। কোনো কোনো সময় আমাকে আমার পা উপরের দিকে দিয়ে তার এরকম করে লোহারিয়ার মতো আমাকে ঝুলে রাখত। এটাই কি আমাদের স্বাধীন দেশ? এটাকে আমরা চেয়েছিলাম? ওয়াই আর ইউ ক্রিমিনাল? আমি কোর্টে বহুবার আপনার জিজ্ঞেস করেছি যে আমি ক্রিমিনাল, ইউর অনার আমি ক্রিমিনাল, আমার বিচার করেন। 7 বছর বিনা বিচার আটক করে রেখে দিল, বিচারই করে না। তো যাই হোক, আমি ফিরে যাচ্ছি। এই যে নৃশংসতা, এই অমানবিকতা, এই লোমহর্ষক কর্মকাণ্ড, এগুলোর বিচার আল্লাহর পক্ষ থেকে হয়েছে। আমাদের ছাত্র জনতার উপরে যেভাবে গুলি করেছে, আমরা দেখেছেন যে সাভার ক্যান্টনমেন্টের পাশে যে এপিসি থেকে ছেলেটাকে ফেলে দিচ্ছে। মানে চিন্তা করলেই কেন জানি ভাবতে অবাক লাগে যে আমাদের সন্তানদের উপর আমরা এই কাজটা করতে পারলাম। লাশকে এমন করে ইয়ার উপরে শোয়া, ঠেলাগাড়ি কি বলে এগুলোকে, যে যে সবজি টবজি বিক্রি করে, ভ্যান গাড়ির মধ্যে শোয়া পুরে দিল। হাউ ইজ ইট পসিবল? হাউ ইজ ইট পসিবল? এটা কি সম্ভব? এটা কি গ্রহণযোগ্য? আপা, এই সকল মানুষের তো শতবার বিচার করলেও বিচার হবে না। আপনি বিচার করে ফাঁসি দিলেন, মানে যে পরিবারগুলোর এই বাচ্চাগুলোকে যে পুড়িয়ে ফেললো, এখনো পর্যন্ত শত মানুষের আমরা তালিকা করতে পারছি না, আমরা জানি না তারা কোথায় আছে। শুধু সেটা নয়, হেফাজতের প্রোগ্রামের কথা হিসাব করেন, এখনও কিন্তু এই হেফাজতের প্রোগ্রামের অনেক মানুষের ইতিহাস আমরা এখনো জানি না। কারণ মাদ্রাসা যারা পড়তে আসে, এতিম ছেলেরা পড়তে আসে,
তারা জানে যে একটা মাদ্রাসায় দিয়ে দিয়েছে, ছেলেটা কোনোদিন বের হয়ে তালাব হবে। এইরকম ছেলেদেরকে তারা মেরে ফেলেছে, গুম করে ফেলেছে, ইতিহাস আমরা এখনো পর্যন্ত জানি না। পরের দিনই রেজিস্টার খাতাগুলো সব ক্লোজ করে ফেলেছে সারা বাংলাদেশের মাদ্রাসা থেকে, যাতে এদের আর কোনো অস্তিত্ব না। তো সুতরাং আমরা এই শহরের শাসকদের বিচার চাই। আওয়ামী লীগের রাজনৈতিক দল তারাই দেশের অস্তিত্ব করার অধিকার রাখে কিনা সেটা দেশবাসী সিদ্ধান্ত নেবে। কিন্তু আমরা যেটা বলতে চাই, আওয়ামী লীগের লিডারশিপ যারা যে স্তরের হোক না কেন, তাদের বাংলাদেশের মাটিতে সচক্ষে বিচার আমরা দেখে যেতে চাই। যেই শাস্তি হবে সেই শাস্তি একেবারে জনসমক্ষে এনে তাদের বিচার করে সেই শাস্তি কার্যকর করা হোক, এটা আমরা জনগণের পক্ষ থেকে আমি দাবি করলাম। ধন্যবাদ, ধন্যবাদ দিদারুল আলম। আমরা ইলিয়াস খান আপনার কাছ থেকে একটু জানতে চাই। আমি অনুষ্ঠান শুরুর পরেই একটা লম্বা ভূমিকা দিয়েছি এবং তাতে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য ছিল বলেই আমি লম্বা ভূমিকা দিয়েছি, যেখানে দেখা যায় যে জাতিসংঘ রিপোর্ট বলছে যে জুলাই অগাস্টের আন্দোলনে 1400 জন নিহত হয়েছে, যাদের মধ্যে 12 থেকে 13% শিশু। সেই হিসাবে 168 জন শিশু মারা গেছে বা শহীদ হয়েছে। বিষয়টি কি আপনি কিভাবে দেখেন? এবং আমার প্রশ্ন হচ্ছে, এই শিশুদেরকে কেন হত্যা করা হলো, এর কাহিনীটা কি, কারণটা কি, আপনি কি মনে করেন? না, শেষ দিকে আসলে স্বৈরাচার মরিয়া হয়ে উঠেছিল, যে কোনোভাবে ক্ষমতায় থাকতে হবে। তো ভাই আরো ভালো জানলেন যে 4 তারিখও শেখ হাসিনা বলেছেন বিমান বাহিনীর প্রধানকে যে আপনি বোম্বিং করবেন, সেনাবাহিনীর প্রধানকে বলেছেন যে আপনি গুলি করবেন। আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এই সুযোগে। তারা কিন্তু রাজি হন না যে বাংলাদেশের জনগণের উপর আমরা গুলি চালাতে পারবো না। বাট আজকে রিপোর্টে আসছে যে আর্মিদের অস্ত্রে কিছু মানুষ কি বলে যে মারা গেছে, শহীদ হয়েছে। এটি তদন্ত করা যেতে পারে। একই সঙ্গে আপনি আরও ভালো বলতে পারবেন যে পার্লায় ক্যান্টনমেন্টে যে আশ্রয় নিয়েছিল 600+, আমি ফিগারটা এক্সাক্ট ভুলে গেছি, 626 বা এরকম সামথিং। এর মধ্যে 2-3 জন ধরা পড়েছে, বাকিরা কোথায় আছে? সেখানে 5 জন বিচারপতিও আশ্রয় নিয়েছিল। সুতরাং এগুলো বিচার হতে হবে। ভাই আপা যথার্থই বলেছেন, 100 বার বিচার করলেও এই অন্যায়ের শাস্তি আসলে কিন্তু হয় না। একবার কি বলে যে জায়নাঘরগুলো মানুষকে রেখেছিল। আমার অভিজ্ঞতা আছে, আমি প্রেস ক্লাবে জেনারেল সেক্রেটারি ছিলাম। প্রেস ক্লাব প্রায় মায়ের ডাকা নামে একটি সংগঠন আছে, আপনারা জানেন, তারা অনুষ্ঠান করতো। এই বাচ্চারা স্ত্রী, বাচ্চা জানে না তার বাবা কোথায়, সে বাবার হাত ধরে স্কুলে যেতে চায়, স্ত্রী জানে না তার স্বামী বেঁচে আছেন কি না। অধিকাংশ তরুণ যাদেরকে এই আয়নাঘরে নেওয়া হচ্ছে, তারপরে গুম করা হচ্ছে, অনেক মানুষ কিন্তু তরুণ, আসলে খুব বেশি বয়স। তাদের স্ত্রী জানে না তার স্বামী কোথায় আছে, বেঁচে আছেন না আছেন, তার পরবর্তী জীবন কীভাবে জানেন। ওকে যদি জানেন যে তিনি মারা গেছেন তাহলে এক ধরনের ব্যবস্থা, আর যদি না জানেন তাহলে কী অবস্থা। এই বাস্তবতা বাংলাদেশে সৃষ্টি করেছিল। এবং দিস ইজ দ্য ফার্স্ট টাইম 90-এর আন্দোলনে আপনি দেখেছেন কি আমি জানি না, আপা দেখেছেন? আমি দেখেছি। ঢাকা বিশ্ববিদ্যালয় মূলত আন্দোলনের প্রাণকেন্দ্র ছিল। সেখানে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, কয়েকটি পাবলিক বিশ্ববিদ্যালয় এবং শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রিক আরবান আন্দোলন ছিল। কিন্তু এবারের আন্দোলন কিন্তু সব মানুষকে ছুঁয়ে গেছে। প্রত্যেকটা মানুষ, সন্তান, তার বাবা গিয়েছেন, এবার দাদা দাদিও গিয়েছেন আন্দোলনে। দিস ইজ দ্য ফার্স্ট টাইম এরকম গণ অভ্যুত্থান। আমি জানি না পৃথিবীর উন্নত কোথায় হয়েছে। আমরা দেখি যে বিভিন্ন ঐতিহাসিক গণ অভ্যুত্থান, যে রাজধানী কেন্দ্রিক বা 2-1 শহর কেন্দ্রিক, বাট এবার কিন্তু প্রত্যেক জায়গায় মানুষ তারা হত্যা করেছে। তারা মরিয়া ছিল। এই ঢাকা যারা কমিশনার ছিলেন, বিনা ভোটের কমিশনাররা সবাই তারা কিন্তু হত্যায় লিড দিয়েছে। যদিও দুর্ভাগ্যজনকভাবে কিছু রাজনৈতিক দলের নেতাকর্মী তাদেরকে আবার পুনর্বহাল করার কথা বলেছে। এটা খুব দুর্ভাগ্যজনক। সুতরাং আপা যেটি বলেছে, ভাই যেটি বলেছে, আমি তার সাথে একমত। এটা বিচার হতে হবে। এই বিচার যদি না হয়, কারণ আমরা বারবার ব্যর্থ হয়েছি, আমাদের পূর্বপুরুষরা, আমরা বারবার হতাশ হয়েছি। আমার পূর্বপুরুষরা আমাদের একটা স্বাধীন দেশ উপহার দিয়েছিলেন, কিন্তু আমরা দেখলাম কি 71-এর পরে গণতন্ত্র হত্যা করা হয়েছে, দুর্ভিক্ষ হয়েছে। দুর্ভিক্ষ কিন্তু খাদ্য সংকটের কারণে হয়নি, অব্যবস্থাপনা এবং আওয়ামী লীগের লুটপাটের কারণে হয়েছে। আমরা হতাশ হয়েছি। তারপরে আপনি গণমাধ্যমের কর্মী, আমিও গণমাধ্যমের কর্মী, আমাদের সব গণমাধ্যম বন্ধ করে দেওয়া হয়েছিল, গণতন্ত্র হত্যা করা হয়েছে, যে গণতন্ত্রের জন্য অনেক মানুষ জীবন দিয়েছে। তারপর 90-এর আন্দোলনে আমাদের অনেক আশা ছিল, কিন্তু সব আশা কিন্তু পূরণ হয়নি। 90-এর পর আমরা দেখলাম যে দলীয় বিবেচনায় বিশ্ববিদ্যালয় ভিসি হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ভিসি হয়েছেন, একটি বাংলা শব্দ ঠিকভাবে উচ্চারণ করতে পারেন, তিনি হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ভিসি। এই অবস্থাতে আমরা দেখছি। বাট এবার যদি আমরা হতাশ হই, আমাদের যদি প্রাপ্তিযোগ কিছু না ঘটে, তাহলে কিন্তু
পুরো জাতির জি সামনে। জি ইলিয়াস খান চমৎকার বলেছেন। আমরা ফিরছি দিদারুল আলম, আপনার কাছে একটু ফিরতে চাই। সেটি হচ্ছে যে আমরা আজকে যে আলোচনা এতক্ষণ পর্যন্ত করলাম তার ভেতরে কতগুলো বিষয় পরিষ্কারভাবে উঠেছে এবং আপনাদের সবার কাছ থেকে একটা বিষয় এসছে যে বিচারের ব্যাপারটা। কিন্তু যে বিষয়টা নিয়ে আলোচনা হওয়া দরকার বা আরেকটু টাচ করার দরকার বলে আমি মনে করি, সেটি হচ্ছে যে এই যে আয়নাঘর এবং এত হত্যাকাণ্ড এত কিছু এর সাথে যারা জড়িত দায়ী দায়িত্ব তাদের বিষয়টাকে কিভাবে দেখা হবে এবং বিচারের সাথে তাদেরকে কিভাবে কোপ করা হবে, সংশ্লিষ্ট করা হবে, আপনি যদি একটু বলেন। বিষয়টা আমাদের দেশের জন্য খানিকটা সংবেদনশীলও বটে। আমি একটু খোলাসা করছি দুটা তিনটে বিষয়। সেটা হলো যে প্রথমত হচ্ছে কি, বিষয়টাকে দুটো ভাগেই বিবেচনা করতে হবে। একটা হলো রাজনৈতিক বিবেচনা। রাজনৈতিক শক্তি যারা এই দেশটাকে এখানে নিয়ে আসলো, একজনের সিভিল ওয়ারের মতো করে এতগুলো মানুষকে হত্যা করার জন্য মেকানিজম তৈরি করলো, তাদের বিচার তো প্রক্রিয়াতে চলছে। এটার জন্য আলাদা একটা কমিশন গঠন করে যাদের বিচার করতে হবে একটা একেবারে পাক্কা তদন্ত করে বাইর করে প্রত্যেকটা লোকের আলাদা আলাদা বিচার করতে হবে। সেই সময় এস্টাবলিশমেন্টে যারা ছিল, হঠাৎ বলছি যারা পুলিশে ছিল, যারা ডিজিএফআইতে ছিল, এনএসএতে যারা ছিল, এসবিতে যারা ছিল এবং যারা এগুলোকে সহায়ক ভূমিকা পালন করে এই সকল কর্মকাণ্ডগুলোকে যারা বৈধতা দিয়েছে তাদের তালিকা করে তাদের প্রত্যেকটা মানুষকে বিচার আওতায় আনতে হবে। আমি এখানে মনিয়াপা আছে, একটু বলবো, আমাদের কাছে মনে হয় যেন কোনো কোনো ক্ষেত্রে বিএনপি একটু তাড়াহুড়া করছে। মেবি রাজনৈতিক অনেক বিবেচনা থাকতেই পারে, কিন্তু আপা এই সকল মানুষগুলোকে বিচার আওতায় এনে যদি বিচার না করা হয়, এই বিচার প্রক্রিয়াগুলো যদি একেবারে একটা পর্যায়ে না গিয়ে যদি নির্বাচনের দিকে আমরা চলে যাই, ফর এক্সাম্পল বলছি, দীর্ঘ সময় একটা অনির্বাচিত সর্বাত্মক আমরাও চাই না, কিন্তু ন্যূনতম সময় বিচারের জন্য যদি না দেই তাহলে কিন্তু আমরা আবার একটা চক্রের মধ্যে পড়ে যাবো। এই বিষয়টা একটু বিবেচনা রাখতে হবে, পড়ে যাবে এটা। আচ্ছা, রাইট, কিছু বিচার কিন্তু সাথে সাথে করা দরকার, কোনো থাকে না যে এটা সিস্টেমেটিক হবে। এটা কিন্তু গণহত্যার বিচার কিন্তু ওইভাবেই দ্রুত করা যায়, একেবারে দ্রুত ট্রাইব্যুনাল করে সেগুলো বিচার ট্রাইব্যুনালে পাঠায়। আই ফুলি এগ্রি উইথ ইউ। আচ্ছা, আর দুটো বিষয় আমি বলতে চাই, সেটা হলো এই যে আয়নাঘরের সৃষ্টি, এটা কিন্তু কোনো আইনি কোনো বৈধতা নাই। রিমান্ডের কোনো যেমন আইনের মানে বৈধতা নাই। এই যে আমাদের অ্যাডভোকেট পান্না সাহেব কিন্তু এত বছর পরে এসে বললেন, আমার ওনাকে জিজ্ঞেস করতে ইচ্ছা করে, উইথ ডিউ রেসপেক্ট, হি ইজ এ ভেরি এল্ডারলি পারসন, এত বছর কোথায় ছিলেন, ওয়্যার হ্যাভ ইউ বিন সো লং? কোনোদিন তো আমরা মুখে শুনি নেই। যেমাত্র আওয়ামী লীগ পরাজিত হলো আপনাদেরকে এখন রিমান্ডে যাওয়ার টাইম হয়েছে, আপনি এখন বলছেন যে রিমান্ড দেওয়াটা আইনে নাই, রিমান্ড কেন নেওয়া হবে? এতদিন বলেন নাই কোন এটা? ওয়াই ডিড ইউ নট অ্যাডভাইস দি আওয়ামী লীগ গভর্নমেন্ট যে তারা আমাকে তো রিমান্ডে নিয়ে গেছিল? আই ওয়াজ ইন রিমান্ড ফর সাচ এ লং টাইম। তাদের মতো অনেক আইনজীবীর সামনেই তো রিমান্ড দেওয়া হয়েছে, সেইখানে তো প্রতিবাদটা ছিল না। এই সকল জায়গাতে সংস্কারের একটা বিষয় জড়িত আছে। আচ্ছা, ডিজিএফআই যে আয়নাঘরের কথা বলা হচ্ছে, কোনো কোনো ক্ষেত্রে আপা একটু অতিরঞ্জিত হচ্ছে। গোয়েন্দাদের কাজের প্রয়োজনে দেশি বিদেশি অনেক মানুষকে তারা ধরে, অনেক বিদেশি গোয়েন্দা সংস্থার লোককে তারা ধরে তথ্য বের করার জন্য, তাদেরকে কিছু মানসিক চাপ সৃষ্টি করার জন্য। এগুলা সারা পৃথিবীতেই একাডেমিক্যালি দিস আর এগ্রিড আপন, এটা আছে, আমরা নিজেরও লেখাপড়া করিয়েছি। এটার একটা সীমা আছে। আপনি কতটুকু মানবাধিকার লঙ্ঘন করবেন, কদ্দূর তার উপরে চাপ সৃষ্টি করবেন, তাকে পাগল বানিয়ে ফেলবেন, নাকি এমন পর্যায়ে নিয়ে তার কাছ থেকে তথ্যগুলো নেবেন যে উনি দেশের জন্য কী ক্ষতি করতে আসছিল, দিস ইজ অল রাইট। মানে সেটার জন্য তাকে অমানবিকভাবে যে আয়নাঘরের সৃষ্টি যেটা করা হলো, এগুলো কোনো প্রকার গ্রহণযোগ্য, এগুলো আমাদেরকে বন্ধ করতে হবে। এবং যেই আয়নাঘর আজকে আমার মাননীয় আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় ভিজিট করে আসলেন, যদি সেটাকে একটু মানে অ্যারেঞ্জমেন্ট করে জনগণের জন্য রাখি দেওয়া হয়, আমার মনে হয় ভবিষ্যৎ মানুষ এখান থেকে ঐতিহাসিক শত্রু দাঁড় করতে পারবে। এটা বলে একটা। আমি আরেকটা কথা বলে শেষ করি, সেটা হলো এই সরকার বাংলাদেশ সশস্ত্র বাহিনীর উপরে কিভাবে নির্যাতন করেছে। প্রায় 5 থেকে 7 অফিসারকে তারা বিভিন্ন কারণে চাকরিচ্যুত করেছে, চাকরিচ্যুত অনেক। আমি কয়জনের নাম বলবো? একজন অফিসার আছে লেফটেন্যান্ট,
ভাই ভাতের ব্যাপারটা একটু বলেন তো, বিরাট কোশ্চেন, নাকি 2 বেলা ভাত খাওয়াচ্ছি, এটা কি আসলে? রাইট, বলছি আমি একটু আসছি ওখানে। একজন অফিসারের নাম বলি, ইমরান কাজল, লেফটেন্যান্ট ইমরান কাজল, লেফটেন্যান্ট, আপা এক লেফটেন্যান্ট, দাঁড়ে বছর তো নিমতে গজায় একটা অফিসারের, তার চাকরিচ্যুত করা হলো কেন? কুমিল্লা ক্যান্টনমেন্টে যদ্দূর জেনেছি অফিসারদের কাছ থেকে, আমাদের খেলাধুলাগুলো একটু উৎসবমুখর হয় সেনাবাহিনীতে। খেলার সময় তাকে বলা হলো যে সেই ওয়াজ ইনচার্জ অফ দি এই ধরনের যে বুথটা থাকে যেখান থেকে মাইকিং টাইকিং করে, তাকে বলা হলো এখানে কোনো ইংরেজি গান বা হিন্দি গান চালাবে না, বাংলা গান চলবে, যেটা একটা সামরিক অনুষ্ঠান। ফাইন, ক্যাপ্টেন সাহেব এসে তার একটা সিডি দিয়ে গেল যে এই গানগুলো চালাও। তার মধ্যে হঠাৎ করে আমার প্রথম বাংলাদেশ শেষ বাংলাদেশ গানটা বেজে উঠলো। এই অফিসে তো জানে না, এই তো জানে না যে কি এটা দেশাত্মবোধক গান। তো হঠাৎ করে বিজ্ঞানের শব্দ ধরে আসলেন, কলের শব্দ ধরে আসলেন, এই হোয়াট আর ইউ ডুইং, হোয়াট দ্য হেল ইউ আর ডুইং, কে তোরে বাজাতে বলছে? তো বকাটাকে চলে গেল। তো তখন হাবিলদার তারা বলছে যে স্যার আপনি জানেন এটা বিএনপির গান? আমি তো শুনিনি জীবনে কোনো, তো বিএনপির আমার নিজের গান আছে নাকি? আবার শুরু হলো সেখান থেকে। এই কারণ থেকে কয়েক মাসের মধ্যে অফিসারটাকে চাকরিচ্যুত করা হলো। কোনো ইনকোয়ারি নাই, কোনো কোড অফ ইনকোয়ারি বলে যেগুলো সেগুলো নাই, কোনো ব্যাখ্যা নাই কি কারণে চাকরিচ্যুত, এইরকম অসংখ্য এটা হচ্ছে বাজারে কিনা সিডিতে দেশাত্মবোধক গানগুলো আলাদা করে থাকে, আমি দেখেছি এটার মধ্যে ওটাও থাকে, ওটাও থাকে। আমি আজকে তার নামটা বলছি এই জন্য যে এরকম অসংখ্য অফিসার যাদেরকে চাকরিচ্যুত করেছে, এগুলোর জন্য আলাদা কমিশন করে আপা, যাদের চাকরি করার বয়স আছে তাদেরকে চাকরিতে দেওয়ার জন্য আপনাদের সহযোগিতা আছে বিএনপির, আমরা সেটা বারবার বলে আসছি। এবং এইটার জন্য একটা সেপারেট কমিশন, আফটার অল যদি আপনি যোগ করেন তাহলে 5 থেকে 700 অফিসারের এই কাহিনীগুলো ঘটেছে। দিদাদুল আপনাকে অনেক ধন্যবাদ। আমরা এই রিলেটেড আলোচনা মনিয়াপা আপনার কাছ থেকে একটু শুনতে চাই। দুটো বিষয়, একটা প্রশ্ন হচ্ছে আপনার কাছে যে আপনারা এই আলোচনায় আজকে সবাই কিন্তু বিচারের চাওয়ার কথা বলেছেন, বিচার চাইছেন। আমার প্রশ্ন হচ্ছে যে কেন এই বিচার চাইছেন? এটা কি স্বাভাবিক প্রক্রিয়ায় এগোচ্ছে না বা আগাবে না, অথবা এই ব্যাপারে কি কোনো সংশয় আছে? প্রথম প্রশ্ন এটা। আর একটা প্রশ্ন যে দিদার ভাই যেটা বললেন যে এই যে নানান কারণে নানান মানে অনাকাঙ্ক্ষিত ঘটনায়, অনাকাঙ্ক্ষিত প্রশ্ন, অনাকাঙ্ক্ষিত অভিযোগের প্রেক্ষাপটে বহু সামরিক কর্মকর্তাকে, তরুণ সামরিক কর্মকর্তাদেরকে আপনার চাকরিচ্যুত করা হয়েছে। তাদের পুনর্বাসনের ব্যাপারে দিদার ভাই তিনি দাবি জানিয়েছেন, ইলিয়াস খান তিনি দাবি জানিয়েছেন। আপনি বিএনপির একজন নেত্রী, বিএনপির নিশ্চয়ই আগামী দিনে আমরা ধারণা করতে পারি এমপি হবেন, সংসদে যাবেন, দেশ পরিচালনার দায়িত্ব বিএনপি পাবে, এটা জনগণ সাধারণভাবে ধরে নেয়। সেই জায়গা থেকে আপনারা এই ব্যাপারে কি করবেন, কোনো পরিকল্পনা ইতিমধ্যে নিয়েছেন কিনা, আছে কিনা, কি করবেন, এই দুটো বিষয় যদি আপনি একটু বলেন। জি ধন্যবাদ। আমি একজন বিবেকবান মানুষ, এটা হচ্ছে আমার প্রথম পরিচয়। এই জায়গাটায় বিবেক আমাকে বারংবার নাড়া দেয়, এই জায়গাগুলো যে কোনো অন্যায়, আর এটা তো চরমতম অন্যায়। আমরা যারা দুই কলম লেখাপড়া জানি, আমরা জানি যে সৈনিকের যে শর্ট কোর্সে বা লং কোর্সে চাকরি নেওয়ার জন্য একটা বাচ্চাকে কি পরিমাণ কষ্ট করতে হয়, এবং তার সে সবচেয়ে মেধাবী স্টুডেন্টটাকে বেছে নেওয়া হয়, যেটা কিন্তু পৃথিবীর অন্য দেশগুলায় লাগে না। এইখানে কিন্তু কেন নেওয়া হয় আমি জানি না। এই লম্ফঝম্প করার জন্য বা দেশপ্রেমের জন্য কিন্তু মেধা এত দরকার পড়ে না, কিন্তু আমাদের মেধাগুলোকে ওইখানে নিয়ে যাওয়া হয়। তাদেরকে মাঝপথে রেখে যখন এই ধরনের বাধ্যতামূলক অবসর বা চাকুরিচ্যুত, দেখেন একটা গান যেটা আমি বলছিলাম, আমি নিজেও ওই সিডিগুলো আমার দরকার ছিল অনেক সময়, যে আপনি বাজারে গিয়ে বললেই দেশাত্মবোধক গানের সিডি চাইলে ওই হয়তো অফিসারটাও তাই করেছে, সিডি চাইলে একটা সিডি দেয় যেখানে 10-12টা গান থাকে দেশাত্মবোধক, ওর মধ্যে ওয়ান অফ দেম সেই গান। তো সেটার জন্য যদি তার চাকরি চলে যায়, এর চেয়ে তো বড় কোনো কথা থাকতে পারে না। তাহলে ওই কথা যদি আমি হিসাব করি, আমি যদিও কোনো প্রতিহিংসায় আমি বিশ্বাস করি না, কিন্তু আমি যদি ওই ছেলেটার কথা, ওই বাচ্চা ছেলেটার কথা যার বয়স 18, 19, 20, 21, আমি যদি তার কথা হিসাব করি, তাহলে আমার কিন্তু 32 নম্বরের প্রত্যেকটা ইটের কথা আমার হিসাব করতে হবে, সেই ইট থাকবে কি থাকবে না। বা অন্য যে তাদের যে মানুষগুলো যারা চাকরি করে এখন, যাদের 14 গোষ্ঠীর বংশ পরিচয় জেনে তাদেরকে চাকরি দেওয়া হয়েছে, বলেছে আপনার মনে পড়ে যে ওদের স্বাস্থ্যমন্ত্রী ছিল কি জানি, রুহুল হক সাহেব বলেছিলেন যে আল্লাহকে হাজির নাজির করে অজু করে
আল্লাহকে হাজির নাজির করে টাকা খাইলে আওয়ামী লীগের কাছ থেকে খাবেন, কিন্তু চাকরি আওয়ামী লীগকেই দিতে হবে, ছাত্রলীগকেই দিতে হবে। এই কথাটা কিন্তু নবম জাতীয় সংসদে বলেছিল তারা। তারপরে নবম, দশম, একাদশ, দ্বাদশে এই কাজগুলো তারা করেছে। নবমে তখন আমি সংসদ সদস্য ছিলাম। তো এই যে তারা করেছে, এবং এই যে এই মানুষগুলো যারা আর কোনো দিন কিছু করতে পারবে না, এই সামরিক অফিসাররা যারা একটা এত বড় ধাক্কা খাওয়ার পরে এই ছেলেগুলো, আমি মনে করি যে বিএনপি কবে রাষ্ট্র পরিচালনায় আসবে, কখন আসবে না সেটা বেশ দূরের কথা, ইলেকশন হবে তারপরে। কিন্তু এই সরকার যারা আছে এখনই এটা মানে জায়েজ করা উচিত। যাদের চাকরি ওই সময়টা চলে গেছে, শুধু তাই না, অনেক আর্মি অফিসার আছে যারা 25শে ফেব্রুয়ারিতে যারা সাক্ষ্য ছিল, তাদের উইটনেসের কারণে, তারা যারা প্রধানমন্ত্রী তৎকালীন স্বৈরশাসকের সাথে দুর্ব্যবহার করেছিল তার বন্ধুদের জন্য এবং খুব ট্রেটফুলি বেঁচে যাওয়ার জন্য, তারা যখন হাওমাও করে চিৎকার করেছিল, পরবর্তীতে হয় আমরা দেখেছি সে অনেক দূর দেশে গিয়ে বেঁচে গেছে কোনো মতে জীবনটা হাতে নিয়ে, অথবা সে তার চাকরি ছেড়ে চলে গেছে, অথবা সে মারা গেছে, না হঠাৎ মারা গেছে হার্ট অ্যাটাক করে বা কিছু, আর সে সবশেষে গুম হয়েছে তো হয়েছে। কেউ কেউ আছে যাদেরকে জঙ্গি বা তুকমা দিয়ে যাদেরকে মেরে ফেলা হয়েছে, আমরা দেখেছি, আমরা জেনেছি, আমরা হাহুতাশ করেছি, আমরা যতটুকু পেরেছি আমরা টেলিভিশনগুলোতে আপনাদের এখানে বলেছি। আপনারা কখনো গুরুত্ব দিয়েছেন, কখনো গুরুত্ব দেন নাই বললেই চলে, দিয়েছেন এটা বললে বেশি বলা হবে, দেন নাই বললেই চলে, তবে আপনারা বলার সুযোগ দিয়েছেন। কিংবা আমরা ওই কথাটা বলার জন্য আমরা দেখা গেছে 2 মাস 3 মাস 4 মাস আমরা ব্ল্যাকলিস্টেড ছিলাম, হয়েছি। সে তার কারা ব্ল্যাকলিস্টেড করেছে তারাও কিন্তু এই 500-700 জনের কথা যে বললেন ভাই, তাদেরই কিন্তু বড় ভাইয়েরা, তারাই হয়তো আমাদেরকে ব্ল্যাকলিস্টেড করেছে, সেটার কোনো কথা না। আমরা যে জিনিসটা এতদিন পাইনি, আমরা বলেছি, সাথে সাথে বলেছি। আজিমপুরে আপনার মনে পড়ে একজন আর্মি অফিসারকে কিভাবে রেকি করে তাকে জঙ্গি বা তকমা দিয়ে তার বউ তাকে সহ কি অবস্থাটা তাকে করেছিল। পরবর্তীতে জেনেছিলাম সে আপনার 25শে ফেব্রুয়ারির সে উইটনেস ছিল, আর কিছুই না। তো এই জায়গাগুলোতে আমরা চাই যে আমাদের এই সন্তানদের এখনই বিচার হোক, আমাদের সন্তানরা তাদের ধৃত গৌরব ফিরে পাক, তাদের চাকরিগুলো ফিরে পাক। আপনাদের মাধ্যমে যদি সরকারের কানে এই কথাটা যায়, আমি মনে করি এমনিই তো আমাদের সব জায়গায় অফিসার বা স্টাফ আমাদের কম আছে, অনেক কম, প্রচুর কম। তো যেখানে তাদের প্রশিক্ষণ আছে, এই জায়গাগুলো কিন্তু আর্মিতে আর যাই হোক না কেন প্রশিক্ষণ ছাড়া কিন্তু ওইখানে জব করা যায় না। সো এদের প্রশিক্ষণ আছে, এদের আবার একটু শর্ট প্রশিক্ষণ দিয়ে এদেরকে তাদের কাজে ফিরিয়ে নিয়ে যা, আমি মনে করি যে এটা মানবিক না, শুধু এটা এই অমানবিকের প্রতিবাদ করে শুধু ফিরিয়ে নিয়ে যাওয়াই না, তাদের ঠিক মতো প্রমোশন দিয়ে তাদের বেতনগুলো কনফার্ম করা উচিত। আর এই বিচারটা কেন চাই আমরা, আপনি বলেছিলেন, আমি মানে এটা বলছি এই কারণে যে মানে বিচার চাইছেন, এই দাবি করার কারণ কি, মানে আপনাদের কি কোনো সংশয় হচ্ছে যে বিচার হবে না, যার কারণে আপনাদেরকে জোরালো দাবি তুলতে হচ্ছে? আমাদের অনেক সংশয় হয়। যেমন ধরেন জাতিসংঘ বলেছে যে জুলাই আগস্টের আন্দোলনে কতজন মারা গিয়েছে। এর আগে কিন্তু কেউ বলেছে 2000, কেউ বলেছে 1700, কেউ বলেছে 1500, কেউ বলেছে 800। আমরা কিন্তু 71-এ আমার বাবা মারা আমাদের সাথে অসত্য কথা বলেছে, 30 লক্ষ বলেছে, 3 লক্ষ বলেছে কেউ, সেটাই আমরা কিন্তু মেনে নিতে পারি না। কারণ এখন পর্যন্ত প্রত্যেকটা এলাকায় মুক্তিযোদ্ধা কেউ না কেউ বেঁচে আছে, আমরা কিন্তু চাইলেই পারি, কিন্তু কেউই কোনো সরকার এই চিন্তাটা করে নাই। কিন্তু এই 2024-এর আমাদের শহীদদের সংখ্যা আমরা কেন জানতে পারবো না? আমাদের শহীদরা, যে ছেলেটা আন্দোলন করতে গিয়ে মারা গেল সেও আমাদের যেমন শহীদ, যে রিক্সাওয়ালাটা লাশ আনতে গিয়ে মারা গেল সেও আমাদের তেমনই শহীদ, যে ছেলেটা পানি খাওয়াতে গিয়ে মারা গেল সেও আমাদের কাছে অতটুকুই গুরুত্ব রাখে। সো আমরা এই গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নামের তালিকা চাই। সেই নামের তালিকা 6 মাসের জায়গায় 7 মাস হয়ে গেছে, আমরা পাই নাই। ঠিক একইভাবে আমরা আশঙ্কা প্রকাশ করি বিচারগুলো কি ঠিক মতো হবে কিনা। কারণ মামলার মেরিটগুলো যেভাবে আছে, আমার মনে হয়, আমার সাথে সাংবাদিক দুই পাশে 2 জন আছেন, মামলার মেরিটগুলো কিন্তু রাজনৈতিক মামলায় পর্যবসিত হতে পারে। রাজনৈতিক মামলা এই সরকারই শেষ থাকবে, আর এরপরের যে সরকার আসবে, আমরা তো অনেক রকম ডালপালা ষড়যন্ত্র শুনি। এরপরে অনেকেই যোগাযোগ করে, ধরেন কোথাও কোনো জেলায় একজন আওয়ামী লীগ ধরা পড়েছে, জামাত গিয়ে সে ছাড়ায় নিয়ে আসার জন্য আন্দোলন করছে। কোথাও কোনো জায়গায় একটা আওয়ামী লীগ ধরা পড়েছে, হয়তো ছাত্রদল যুবদলেরও কেউ হয়তো যেতে পারে, আমি এটাও অস্বীকার করব না।
তো এই যে আন্দোলনের ডালপাল গজাচ্ছে, 2 দিন পরে এই আন্দোলন স্থিতি হয়ে যাক, এটা আমরা কোনোভাবেই কামনা করি না। এই কামনা করি না বলে আরেকটা জিনিস, এই হালুয়া রুটি ভাগ করে খাওয়ার জন্য আপনার যারা আন্দোলন করেছিল, যাদের প্রতিনিধিরা প্রতিনিধিত্ব করছে, তাদেরও কিন্তু ডাইভার্ট করে অন্যদিকে পাঠিয়ে দেওয়া হচ্ছে। অন্যদিকে যখনই আপনি যত মেধাবী হন না কেন, আপনি যখন টাকার পিছনে দৌড়াবেন, নিশ্চয়ই একদম নিঃসংশয় আপনি মেধা কমে যাবে। তো যারা এখন টাকার পিছনে দৌড়াবে বা দৌড়াচ্ছে, একটা মানুষের বেঁচে থাকার জন্য খুব বেশি পয়সা লাগে না, এই কথাগুলাই কেউ বলে না। যারা টাকার পিছনে দৌড়াচ্ছে তাদের মেধা কমে যাচ্ছে, তারা ওই জায়গা থেকে দূরে সরে যাচ্ছে। দেখেন কবে বলা হয়েছে যে প্রধানমন্ত্রীর গণভবন, এটাও বলা ঠিক না, ওটাকে মিউজিয়াম করবে, ওটাকে আপনার শহীদদের জন্য মিউজিয়াম করবে, সেটাও যেমন ঠিক না, এটা করতে পারে না। ঠিক তেমনই করলেও এত দেরি হচ্ছে কেন? যেখানেই করুক করবে তো একটা জায়গায়। সেটা আমরা কিন্তু কোনো কাজ, আমরা আহতদের চিকিৎসা পাচ্ছে না, আহতরা হাহাকার করছে, আহতদের কাছে কেউ যাচ্ছে না। এখন যারা উপদেষ্টা, আমি লাইনটা শেষ করি, তাদের কাছে যখন আহতর ফ্যামিলি যায়, তখন তারা উল্টা উপহাসের শিকার হয়ে আসে। এটা আমাদের জন্য দুঃখজনক। জি মনিপা, ধন্যবাদ, অনেক চমৎকার বলেছেন, অনেক আলোচনা, আপনার কাছ থেকে অনেক তথ্য বেরিয়ে এসছে। ইলিয়াস খান, আপনার কাছে একটা প্রশ্ন, আমরা আপনার কাছে প্রশ্নটা রেখে বিরতিতে যেতে চাই, বিরতি থেকে ফিরে আপনার কাছ থেকে সেই আলোচনা শুনবো। প্রশ্নটা হচ্ছে যে আয়নাঘর পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা এবং জাতিসংঘের পক্ষ থেকে আজকে তদন্ত প্রতিবেদন দেওয়া হয়েছে। এই দুটো ঘটনার, অর্থাৎ আয়নাঘর পরিদর্শন, ওনার সাথে কিন্তু আন্তর্জাতিক অঙ্গনের সাংবাদিকরা ছিলেন, দেশের সম্ভবত বাংলাদেশ টেলিভিশনের সাংবাদিকরা ছিলেন। তো এই দুটো ঘটনা, প্রতিবেদন এবং ওনার পরিদর্শন, এই দুটো ঘটনার অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক প্রভাবটা কি পড়তে পারে? পাশাপাশি আর একটা বিষয় মনিয়াপা বলছিলেন, একটু ইঙ্গিত দিয়ে গেছেন, আমি আরেকটু খোলাসা করি। সম্ভবত মনিয়াপা ছাত্রদের পক্ষ থেকে রাজনৈতিক দল গঠনের দিকে মনে হয় ইঙ্গিত করেছেন। এই বিষয়টা কতটা ভালো হবে মন্দ হবে, বিষয়টাকে কিভাবে দেখছেন? এই দুটো প্রশ্ন আপনার কাছে থাকলো। আলোচনা করছিলাম, আলোচনায় ছিলেন ইলিয়াস খান। ইলিয়াস খান, আপনার কাছে প্রশ্ন ছিল যে এই যে আয়নাঘর পরিদর্শন প্লাস জাতিসংঘের তদন্ত প্রতিবেদন, এর অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক কি প্রভাব পড়তে পারে, আর যে রাজনৈতিক দল গঠনের ব্যাপারে মনিয়াপা যে ইঙ্গিত দিয়েছিলেন, বিশেষ করে ছাত্রদের, এই বিষয়টা নিয়ে যদি আপনি বলেন কিভাবে দেখছেন? বলেছেন যে ডক্টর ইউনূস এবং জাতিসংঘের প্রতি তারা যে ভিজিট করেছে, তারা প্রতিবেদন দিয়েছে। আওয়ামী লীগের কয়েকটি কাজ ছিল গত 15.5 বছর তারা শাসন করেছে, লুটপাট, দুর্বিনীত শাসন, মানুষ হত্যা, এগুলো তাদের কাজ ছিল। আরেকটি কাজ ছিল মিথ্যা কথা বলা, নিশ্চয়ই আমরা এখানে সবাই জানি। যেমন একজন মন্ত্রী পালিয়ে গেছে, আমি জানি না, তিনি শুনেছি যে এসে ধরা পড়েছে এয়ারপোর্টে, পরে দেখলাম যে না, তিনি বেলজিয়ামদের কথা বলছে। এই হাসান মাহমুদ সাহেব, তিনি সকলের জিয়া পরিবারের বিরুদ্ধে কথা গালি দিয়ে দিন শুরু করতেন এবং সব মিথ্যাচারীগুলি সব, এবং রাতে একটি গালি দিয়ে ঘুমোতে যেতেন। এই কাজ ছিল। এখন কাজ হয়ে গেছে কিন্তু একটা, শুধু মিথ্যাচার করা, শুধু দেশে না, তারা দেশের বাইরেও মিথ্যাচার করছে বিভিন্নভাবে। যেমন একবার আমরা শুনলাম যে লন্ডনে যিনি বিনা ভোটের, লন্ডন থেকে এসে সিলেটের বিনা ভোটের মেয়র হয়েছে আনোয়ারুজ্জামান চৌধুরী, তিনি নাকি আইসিসিতে মামলা করছেন ইয়ের বিরুদ্ধে। এই মিথ্যাচার তারা বিভিন্ন দেশে করেছে। আজকে এই তারা যে রিপোর্টটি প্রকাশ করেছে, এটি বিশ্বের সব দেশের মানুষই জানবে এবং তারা প্রকৃত ঘটনাটি জানবে। অনেক কিন্তু জানে না, যেমন আমেরিকার 95% লোক বাংলাদেশের নামই জানে না। বাংলাদেশ যারা পলিটিক্স করে তারা জানে, কিন্তু সাধারণ পাবলিক কিন্তু আমেরিকার নামই জানে না, বাংলাদেশের নামই জানে না, এই বাস্তবতা। তো এই প্রতিবেদনটা প্রকাশের মধ্যে দিয়ে তা সারা বিশ্বব্যাপী আমি ধারণা করতে চাই, আশা করতে চাই যে সারা বিশ্বব্যাপী যে দুর্বিনীত শাসন চালিয়েছে, মানুষ হত্যা করেছে, ফ্যাসিজম চালিয়েছে, সব মানুষ জানতে পারবে। নাম্বার 2, ডক্টর ইউনূস সাহেব যেটি বলেছেন, হ্যাঁ এটা তো ভালো যে তিনি দেখে এসছেন প্রকৃত আয়নাঘর। আমরা তো সবসময় কী বলে যে কাগজপত্রে দেখি, যে বাস্তবতাটা কী আমরা তো কেউই জানি না। তিনি দেখে এসছেন, ভালো তার একটা উপলব্ধি হচ্ছে এবং এই আয়নাঘরের সঙ্গে যারা জড়িত ছিল তাদের সবার একটা বিচার আমরা আশা করতে চাই দ্রুতপূর্ণ। আর পলিটিক্যাল পার্টি নিয়ে, পলিটিক্যাল পার্টি তো গণতান্ত্রিক অধিকার, তারা করবে, বাট এটা কিংস পার্টি যেন না হয়। পার্টি হওয়ার আগেই আমি পুলিশ প্রোটেকশন নিয়ে, গাড়ি বহন নিয়ে করছেন কেন যে কিংস পার্টি হবে? আমি লেট মি ফিনিশ। এই পার্টি গঠনের আগে আমি যেন গাড়ি বহর, পুলিশ প্রোটেকশন, ডিসি সাহেবকে আগে বলে রাখা, আমার ইনকাম নেই 1 টাকা, আমি ছাত্র মানুষ, আমি গাড়ি বহন নিয়ে গিয়ে যাচ্ছি, এগুলো ভালো না। ছাত্ররা নিঃসন্দেহে তাদের ধন্যবাদ জানাই যে আজকে যে বিজয়, ছাত্রদের একটি বড় অবদান আছে, আমরা সেটি স্বীকার করতে চাই। বাট একটু রয়েস হয়ে যাতে চলা যায়, দেশের গণতন্ত্র যাতে
ঠিকভাবে চলে বা চলতে পারে, কারণ আমরা তো গণতন্ত্রহীন ছিলাম দীর্ঘদিন, যাতে আমরা সেরকম একটা পরিবেশ পাই। জি আমরা সেই আপনি চমৎকার বলেছেন। মনিয়াপা, আপনার কাছে আরেকটু ফিরি, সেটা হচ্ছে যে আপনি যে বললেন আলোচনার ভেতরেই যে কিংস পার্টি হয়ে গেছে, কেন বলছেন, কি হয়েছে এমন ঘটনা, এবং আসলে প্রত্যাশা কি ছিল, ঘটছে কি? এটা এই জন্যই বলছি, আপনি খেয়াল করেন, আপনি প্রথমে বলা হলো যে ছাত্ররা যখন দল করবে তারা বলল যে ফেব্রুয়ারির মধ্যেই তারা, আমি শেষটুকু বলছি, আগেরটুকু বাদ দিলাম, ফেব্রুয়ারির মাঝামাঝিতে তারা দল করবে, এবং সাথে আপনার প্রধান উপদেষ্টা উনি কিন্তু বললেন যে হ্যাঁ তাদের অধিকার আছে করার, এক ধরনের সাপোর্ট দিয়ে দিলেন, কিং সাপোর্ট দিয়ে দিলেন। তারপরে আমি যদি বলি যে এলজিআরডি যে এলজিআরডি উপদেষ্টা উনি ছিলেন কিন্তু ক্রিয়া ও যুব, হঠাৎ করে উনি এলজিআরডিতে মানে ট্রান্সফার হলেন কারণ এলজিআরডি সারা বাংলাদেশে, ওইখানে থাকলে সবচেয়ে সুবিধা হবে, সেটা করলেন। নট অনলি, উনি আবার ঘোষণাও দিলেন, মাঝে মাঝে একের অধিকবার ঘোষণা দিলেন যে নির্বাচন আগে এলজিআরডি হবে, স্থানীয় সরকার হবে, তারপরে জাতীয় হবে। তার মানে এলজিআরডির কাউকে যদি নেওয়া যায় তাহলে তাদের জন্য অনেকটা পোয়া বাড়ো। তারপরে আপনার যদি আরও একটু আগাই, তাহলে তাকেই আপনি দেখেন 100 টাকার কম্বল, 100 বা 150 টাকার একদম সরকারি কম্বল, সবচেয়ে খারাপ ঝেলঝেলা কম্বল, সেটা দেওয়ার জন্য সে দিনে 80 বার, তার রুটিনে ছিল 80 বার হেলিকপ্টারে ওঠার নামা। একটা মানুষ একদিনে 80 বার হেলিকপ্টারে ওঠা নামার পরে, যদিও এটা ক্যান্সেল হয়েছে, কিন্তু এটা বিরাট ব্যাপার, বিরাট খবর। তো এই যে তারা সুবিধা নেওয়া, এরপর আপনি ছাত্রদের কথা যদি বলি, ছাত্ররা বিভিন্ন জায়গায় যাচ্ছে, প্রশাসন, আমার খুব খারাপ লাগে যে ব্রিটিশের যে লাল ফিতার দৌরাত্ম্য, প্রশাসন যেভাবে তাদেরকে পারতে পক্ষে লাল গালিচা তাদেরকে দেয়, পানির মধ্যে লাল গালিচা দিয়ে যায়, লাল গালিচা দেয়, সেটাতে আমার মনে হয় যে এই টুকটুক মানুষগুলাকে এত সম্মান দেওয়া, এই রাষ্ট্র এবং অবার সম্মান দুইটা একসাথে চায় না। এটা আপনি যদি আরো জানতে চান আমি আরো বলতে পারি, আমার কাছে অনেক এখন আমাদের তার সময় এলাও করছে না, যার কারণে আপনার কাছে তো শোনার অনেক কিছু আপনি কি এরপরে বলতে চান না যে এটা কিংস পার্টির মতে, কিংস পার্টির চেয়ে খারাপ কোন অংশে কম না? লেফটেন্যান্ট কর্নেল দিদার, আপনার কাছে একটা বাক্যে আমরা একটু শুনতে চাই। আমাদের ভিতরে খুব গুরুত্বপূর্ণ একটা আলোচনা ছিল সাগর রুনি হত্যাকাণ্ডের ব্যাপারটা, 13 বছর পার হয়ে গেল কিন্তু এই বিচার হয়নি। এই ব্যাপারে একদম এক বাক্যে আপনি কি বলবেন? এটা তো ষড়যন্ত্রের অংশ এবং তাদেরকে হত্যা করা হয়েছে। সুতরাং যেই তথ্য তার কাছে বা তাদের কাছে আছে বিবেচনা করে হত্যা করা হয়েছে, আমি দাবি করছি আজকে এটার ব্যাপারে আলাদা একটা কমিশনের মাধ্যমে ডিটেইল ইনভেস্টিগেশন করে এটা বের করা উচিত যে কী তথ্যগুলো ছিল তাদের কাছে। জি, ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক, আজকের আলোচনা আমরা এখানে শেষ করতে চাই, তবে যাবার আগে সব সময়ের মতো আজও বলতে চাই, সবার আগে দেশ, এই দেশ আমাদের, এর উন্নয়ন উন্নতি আমাদেরকেই করতে হবে সেই উন্নয়ন, এবং আমি বিশ্বাস করি বা আমরা বিশ্বাস করি যে আমাদের উন্নয়ন কেউ করে দেবে না। দেশ এগিয়ে নিতে হলে উন্নয়ন এবং ঐক্য, এ দুটোর কোনো বিকল্প নেই। আশা করি সেই উন্নয়ন এবং ঐক্য নিয়েই আগামী দিনের বাংলাদেশ একটি গণতান্ত্রিক সরকার পাবে, এবং গণতান্ত্রিক পদ্ধতিতে দেশের উন্নয়ন এবং উন্নতি হবে, সেই আশাবাদ ব্যক্ত করি আজকের আলোচনা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকুন। খোদা হাফেজ।